আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 6-এর পার্ট 6-এর আগ পর্যন্ত। সো আজকের ভিডিওতে আমরা মূলত নতুন একটা পাঠ শুরু করবো, সেটা হচ্ছে পার্ট 7 ও 8। এটা হচ্ছে অণু ও সংকেত নিয়ে। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে তোমাদের কিন্তু আমি গত ভিডিও ক্লাসে বলেছিলাম যে এই যে ছকটা রয়েছে পরমাণু এবং তাদের প্রতীক এবং তাদের ল্যাটিন, ইংরেজি এবং গ্রিক নামগুলা, এগুলো তোমাদেরকে মুখস্থ করে লিখতে বলেছিলাম। এগুলো তোমরা মুখস্থ করবা, যদি করে থাকো তাহলে তো অবশ্যই তোমাদেরকে থ্যাঙ্কস। আর যদি মুখস্থ এখনও না করে থাকো, অবশ্যই তোমরা সেগুলোকে ঠুটস্থ মুখস্থ করে নিবা। এই অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা। সো মূল কথা হচ্ছে, আমরা গত ভিডিওতে কিন্তু একটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে পরমাণু এবং প্রতীক এবং অণু ও সংকেত নিয়ে। সো পরমাণু প্রতীক নিয়ে যদি একটু কথা বলি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ এবং প্রতীক হচ্ছে মৌলিক পদার্থকে প্রকাশের অংশ, একটা চিহ্ন আর কি। আর অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ এবং সংকেত হচ্ছে যৌগিক পদার্থ প্রকাশের একটা মানে চিহ্ন বোঝাচ্ছি আর কি আমরা। সো এটা তোমরা যদি এই সারমর্মটা বুঝে থাকো, তাহলে এই পার্টটা কিন্তু তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। সো চলো আমরা একটু আলোচনা করি। আমরা শিখেছি যে দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে অণু তৈরি করে। একটি অণুতে কী কী পরমাণু আছে সেটা জানা যায় সংকেত থেকে। আসলে অণুর সংক্ষিপ্ত প্রকাশই হলো সংকেত। একটি অণু যে যে মৌলের পরমাণু দিয়ে গঠিত, সেসব মৌলের প্রতীক দিয়ে সংকেত লেখা হয়। আমরা এখন সংকেত লেখার নিয়ম ও সংকেত থেকে কী বোঝা যায় সে সম্পর্কে জানবো। মৌলিক পদার্থের সংকেত। কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অনেক পরমাণু একসাথে থাকে, কোনো অণু গঠন করে না। তাই এ ধরনের মৌলের ক্ষেত্রে অণু সংকেত লেখা হয় না, যেমন সোডিয়াম, লোহা, কপার ইত্যাদি। তবে গ্যাসীয় মৌলসমূহের ক্ষেত্রে সাধারণত দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। যারা গ্যাসীয় মৌল রয়েছে বা যারা গ্যাসীয় অবস্থায় থাকে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু অণু গঠন করে থাকি এবং এদের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই তাদের সংকেত হবে। এজন্য তাদের সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডান পাশে ছোট করে টু লিখে। যেমন অক্সিজেনের সংকেত হচ্ছে ও এবং নিচে ছোট করে ডান পাশে আমরা লিখলাম টু। ঠিক আছে, মানে হচ্ছে এখানে একটা অণুর ক্ষেত্রে আমাদের দুইটা অক্সিজেন পরমাণু রয়েছে, এই জন্য আমরা টু লিখলাম। নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2। এখানে নাইট্রোজেন হচ্ছে N জানি আমরা আমরা তোমাদেরকে কিন্তু এই জন্যই বলেছিলাম যে এগুলো মুখস্থ করে নেওয়ার জন্য, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো নাইট্রোজেনের সংকেত হচ্ছে N। সো এখানে N দিয়ে আমরা প্রকাশ করলাম এবং নাইট্রোজেনের অন্য হচ্ছে N2, কারণ নাইট্রোজেন কিন্তু গ্যাসীয়। নাইট্রোজেন কিন্তু গ্যাসীয় হওয়ার কারণে সে একটা দুইটা নাইট্রোজেন মিলে একটা নাইট্রোজেন অণু তৈরি করে ফেলে। সো এই জন্য দুইটা নাইট্রোজেন জন্য আমরা এখানে টু লিখলাম। তবে কিছু কিছু তরল ও কঠিন মৌলের ক্ষেত্রে দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে থাকে, তাদের সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডান পাশে ছোট করে টু লিখে। যেমন ব্রোমিন, ব্রোমিন যেটা তরল, তারপরেও কিন্তু সে কিন্তু অণু গঠন করে। তারটা কি Br2, কারণ দুইটা ব্রোমিন মিলে একটা কি বলে একটা ব্রোমিন তৈরি করতেছে। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচে কিছু মৌলিক সংকেত দেওয়া হয়েছে, দেখো এখানে আবার কিছু রয়েছে মৌলিক সংকেত। খেয়াল করো, হাইড্রোজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের প্রতীকগুলো রয়েছে এবং এরা যে অণু তৈরি করে সেই অণু সংকেতগুলো কিন্তু এখানে রয়েছে। সো এগুলো তোমরা মুখস্থ করে নিবে অণু সংকেতগুলো সহ। আমরা নতুন শিখতেছি কোনগুলো, ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, আয়োডিন, এই তিনটা আমরা নতুন শিখবো। সো এই ছকটাও তোমরা মুখস্থ করার চেষ্টা করবা। সো এরপর দেখো কী বলা আছে, যৌগিক পদার্থের সংকেত। যৌগিক পদার্থের সংকেত থেকে বোঝা যায় যৌগটি কী কী মৌল বা পরমাণুগুচ্ছ দিয়ে তৈরি এবং কী অনুপাতে তৈরি। যেমন পানির সংকেত H2 থেকে বোঝা যায় একটি পানি অণু দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থেকে তৈরি। নিচের ছক থেকে আমরা দেখব কীভাবে সংকেত থেকে বোঝা যায় যে যৌগটি কী দিয়ে তৈরি। যৌগের নামের বৈশিষ্ট্য। ধাতুর সাথে একটি অধাতু যুক্ত হলে যৌগের নামের শেষে আইড, যৌগের নামের শেষে কী থাকে, আইড নামে একটা কথা থাকে। ঠিক আছে, আইড নামে একটা কথা থাকে, আইড। যেমন NaCl মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তারপর ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম আয়োডাইড, তারপর সালফার ডাইঅক্সাইড, এটাকে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড। সো এগুলো তোমরা মুখস্থ করবে, এই ছকটা পুরো ঠোঁটস্থ মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, ছকটা যেরকম আছে তোমরা ছোটস্থ মুখস্থ করে নিবে জাস্ট, তাহলেই হবে। সো এরপরে কী রয়েছে, একটি অধাতু এবং কয়েকটি অক্সিজেন মিলে যদি পরমাণুগুচ্ছ তৈরি করে, যা একটি মাত্র পরমাণুর মতো কাজ করে, ওই পরমাণুগুচ্ছ ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাদের নাম এসেছে আমরা আইট বা অ্যাড যোগ করে থাকি। যেমন ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে, অ্যাড যোগ করেছি আমরা এখানে। তারপর হচ্ছে ক্যালসিয়াম সালফাইট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রাইট, তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফেট। ঠিক আছে, সো এগুলোর ক্ষেত্রে তোমাদের একটু কঠিন লাগতে পারে যৌগের নামগুলা। সো আমি তোমাদেরকে
নেক্সট ডে তোমাদেরকে আমি সবগুলা নামের সংকেত সহ একটা পর্যায় সারণী যেটা রয়েছে সেটা একটা ছবি হয়তো বা তোমাদেরকে দিয়ে দিব আমি, আমাদের পোস্ট সেকশনে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো যে একটা পর্যায় সারণী রয়েছে, পর্যায় সারণী তোমরা সার্চ করলে দেখতে পারবা যে কোন মোলের কোন সংকেতটা রয়েছে। সংকেতগুলো তোমরা যদি একটু পড়ে নাও তাহলে কিনবা। তোমরা এই যে সিএ, এটা দিয়ে ক্যালসিয়ামের সংকেত বোঝানো হয়, কে দিয়ে পটাশিয়াম বোঝানো হয়, এস দিয়ে সালফার বোঝানো হয়, এগুলো তোমাদের এখানে আলোচনা করা হয়নি, বাট দিয়ে দিয়েছে যেহেতু তোমরা একটু পড়ে রাখবা তাহলেই হবে, ঠিক আছে? সো এই ছিল আজকে ভিডিও, আজকে ভিডিও পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ভিডিও আছে, ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।